আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল। আজকে আপনাদের জন্য আছে জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি, পর্ব ১০। আগস্ট ২৭, ১৯৭১, শুক্রবার। খাওয়ার টেবিল ঘিরে সবাই বসেছে। বদি, আলম, কাজী, স্বপন, চুল্লু, রুমি, জামি, মাসুম। শুধু শরীফ নেই। তারা আজ ডিসিজিআরে লাঞ্চের দাওয়াত। টেবিলের ওপর সাজানো পোলাও, কাবাব, চপ, রোস্ট, কোরমা, পটল ভাজি, সালাদ। রুমির আবদারে আজ এই ভোজের আয়োজন। সবাই খেতে খেতে গত পরশুর কথায় আলোচনা করছে। গাড়িটা আলমরা ভূতের গলিতে একটা বাড়ির সামনে খোলা লনে পার্ক করে রেখে এসেছে। বৃষ্টি পড়ছিল বলে রাস্তায় লোক ছিল না, ফলে ওদের কেউ দেখেওনি। রিক্সাও ছিল না। বৃষ্টির মধ্যেই বেশ খানিকটা হেঁটে হাতিরপুল বাজার পর্যন্ত এসে তারপর রিক্সা পায়। কানে এলো আলম রুমিকে বলছে, খুব ভালো সময় তুই কাজ ভেঙে গুলি করেছিলি, নইলে আমরা কেউই বাঁচতাম না। রুমিও সঙ্গে সঙ্গে বলে উঠল, আর তুইও অমন চালাকি করে গ্রিন রোডের সিগন্যাল দিয়ে এলিফেন্ট রোডে না ছুটলে ওদের হাতে ঠিক ধরা পড়তাম। থ্যাঙ্কস ফর টেকিং দ্য রাইট ডিসিশন অ্যাট দ্য রাইট মোমেন্ট। বদি হাসতে হাসতে বলল, চাচি, এই দুর্দান্ত সাহসী ছেলে দুটোকে খুব ভালো করে খাইয়ে দেন তো, ওদের জন্যই আজ আমরা জানে বেঁচে পালিয়ে আসতে পেরেছি। আমি বললাম, সাহসী তোমরা সবাই, তোমাদের রিফ্লেক্স নিখুঁত, অপূর্ব তোমাদের টিমওয়ার্ক, প্রত্যেকেই দুর্দান্ত। কাজী আফসোস করে বলল, জুয়েলটার বড় মন খারাপ, সে ওই অ্যাকশনটায় থাকতে পারল না। আগে কতগুলো অ্যাকশন এসেছিল, চল আলম আজ ওরে দেখতে যাই। জুয়েল আছে আলমদের বাড়িতে, ওর বোনেদের হেফাজতে। খাওয়া শেষ হলেও গল্প শেষ হতে চায় না। দেয়ালে ঝোলানো কোকিল ঘড়ির কোকিলটা তার ছোট্ট ঘরের দরজা খুলে মুখ বের করে 4 বার কুকু করে ডাকল। বাইরের পোর্চে গাড়ি থামার শব্দ পাওয়া গেল। গাড়ির দরজা খোলার শব্দের সঙ্গে সঙ্গে 3-4 জনের গলার স্বর। ওরা সবাই চকিত হয়ে একই সঙ্গে কথা বন্ধ করে উঠে দাঁড়ালো এবং পায়ের আগার উপর ভর দিয়ে নিঃশব্দে তরতর করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। জামি গিয়ে দরজা খুলল। আমিও পিছু পিছু গেলাম বসার ঘরে। শরীফের সঙ্গে ঘরে ঢুকলেন দাদাভাই, মর্তুজা, ফকির। ঢুকে এই মর্তুজা চোখ বড় বড় করে বললেন, শুনেছেন ভাবি কি কাণ্ড? পরশু সন্ধ্যা রাতে 18 নম্বর রোডে বিচ্ছুর এক সাংঘাতিক অ্যাকশন করেছে। এক ব্রিগেডিয়ারের বাড়ির সামনে 8-10টা মিলিটারি পুলিশকে মেরে দিয়ে চলে গেছে। তারপর 5 নম্বর রোডের মোড়ে আরেক সাংঘাতিক কাণ্ড। ওই রাতে আরেক দল বিচ্ছু একটা জিপে গুলি মেরে একেবারে উল্টে দিয়েছে। জিপে যারা ছিল সবাই মারা গেছে। আমাকেও চোখ বড় বড় করতে হলো। বলেন কি, এইরকম বেপরোয়া কাণ্ড কারখানা? ওদের সাহস আছে বলতে হয়। কি করে যে করে, কারাই বা করে? কোথায় থাকে বিচ্ছুগুলো? ধরা পড়েছে নাকি কেউ? না ভাবি, কাউকেই ধরতে পারা যায়নি। ওরা কি মানুষ না জিন? চোখের সামনে দিয়ে নাকি উধাও। সারা শহরে একেবারে হুলস্থুল পড়ে গেছে। ফকির খুব আত্মতৃপ্তির সঙ্গে বলল, সারা শহরে কি যে হচ্ছে আজকাল! যখন তখন আসাদ গেটে, মোহাম্মদপুর, গুলিস্তান, নবাবপুর, সবখানে গাড়ি বাস চাকা ফেটে উল্টে যাচ্ছে। আজ সকালে দেখি কার্জন হলের কোণের চৌমাথায়, বাংলা একাডেমির দিকে যে চৌমাথাটা, ওইখানের আইল্যান্ডটার পাশে এক ডবল ডেকার উল্টে পড়ে আছে। 12-14 জন বিহারি রাজাকার মিলিশিয়া ওটাকে তুলে সারাতে হিমশিম খেয়ে যাচ্ছে। জামি আস্তে করে বলল, ডাবল ওরিয়েন্টাল বাম। ফকির চমকে বলল, কি বললে? কিছু না চাচা, মাথা ধরেছিল, ওরিয়েন্টাল বাম দিয়েছিলাম, ছাড়েনি, উল্টো মাথা ধরা বেড়ে গেছে। আগস্ট 28, 1971, শনিবার। 25 আগস্ট রাতের অ্যাকশনের গল্প আর ফুরোচ্ছে না, মানে আমি পুরোতে দিচ্ছি না। এর আগে ঢাকার যত অপারেশন অ্যাকশন হয়েছে সবগুলোর বিবরণ লোকমুখে শোনা। এই প্রথম আমি প্রত্যক্ষদর্শী এবং প্রত্যক্ষ কর্মীর মুখে জানতে পারছি অ্যাকশনের বিস্তারিত বিবরণ। অন্যদিকে একটা অসুবিধা হচ্ছে, আগের মতো বন্ধুবান্ধব ও পড়শিদের সঙ্গে শোনা কথায় অংশ নিতে পারছি না। মানে শুধু শুনেই যাচ্ছি, নিজের অনুমান কিছু যোগ করতে পারছি না। কি জানি, যদি কেউ সন্দেহ করে বসে। তাই মর্তুজা ভাইরা, বাঁকারা বা ফকিররা যখন 25 তারিখ রাতের অ্যাকশন সম্বন্ধে ডালপালা বিস্তারিত নানা কথা বলতে থাকেন, তখন শরীফ, জামি আর আমি শুধু মাথা নেড়ে নেড়ে অবাক হই আর চুপ করে শুনি। আজ হ্যারিস এসেছে দুপুরে খাওয়ার সময়। রুমির অনেক দিনের বন্ধু, ঢাকা কলেজে পড়ার সময় থেকেই বন্ধুত্ব। একটা শখে দুজনের মিল আছে, তবলা বাজানোতে। হ্যারিসের বাবা হাসিব সাহেবও ইঞ্জিনিয়ার, শরীফের কয়েক বছরের সিনিয়র। 25 তারিখ সন্ধ্যায় হ্যারিসদের অ্যাকশনের কি হয়েছিল
আজ তা শুনলাম ওর মুখে। সেই সন্ধ্যায় হ্যারিসরা তাদের হাইজেক করা ফিয়াট 600-এ 6 জন ছেলে গাদাগাদি করে বসে রাজারবাগ পুলিশ লাইনের চারপাশের রাস্তা দিয়ে কয়েকবার চক্কর দেয়। কিন্তু আলমদের গাড়ির কোনো পাত্তা দেখতে পায় না। তারা তো আর জানে না আলমরা কী ঘাপলার মধ্যে পড়েছে। খানিকক্ষণ পরে গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেছে, পানি দিতে হবে। কোথায় পানি পাওয়া যায় এই চিন্তাভাবনা করতে করতে ওরা শাহজাহানপুর বাজারের কাছে মুক্তারের চেনা একটা পানের দোকানে গিয়ে পানি চাইল। ছেলেগুলো গাদাগাদি করে বসেছিল, নিজেরাও গাড়ি থেকে নামলো একটু হাত পা ছাড়িয়ে নেওয়ার জন্য। স্টেন হাতে ওদের নামতে দেখে মুহূর্তে বাজারের লোকজন খালি। ওরা গাড়িতে পানি ভরে আবার রাজারবাগ পুলিশ লাইনের চারপাশের রাস্তা ধরে কয়েকটা চক্কর দিল। শেষে আলমদের না পেয়ে হতাশ হয়ে নিজেরাই কিছু একটা করবে বলে কাকরাইলের দিকে রওনা দেয়। কাকরাইলের মোড়ে কয়েকজন বাঙালি পুলিশ হল্ট বলে ওদের থামায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, হ্যারিসরা বাঙালি পুলিশ মারব না বলে সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে বাঙালি পুলিশরাও ওরে বাবা মুক্তিবাহিনী বলে ওদের দিক থেকে চোখ উঠিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। হ্যারিস দ্রুত গাড়ি চালিয়ে এয়ারপোর্ট রোডে দারুল কাবাবের দিকে চলে যায়। দারুল কাবাবে মাঝে মাঝে পাঞ্জাবি আর্মি অফিসাররা টিক্কা তন্দুরি কাবাব খেতে আসে। ওরা গিয়ে একটা আর্মি জিপ দাঁড়ানো দেখে। জিয়া বলে, গাড়িটা ইউটার্ন দিয়ে ঘুরিয়ে আন, তাহলে জিপটা মেরে মগবাজার দিকে পালিয়ে যেতে সুবিধা হবে। হ্যারিসদের লাক খারাপ। ওরা ইউটার্ন করে ঘুরে দারুল কাবাবের সামনে এসে দেখে জিপটা উধাও। কথার মাঝখানে রুমি হাসতে হাসতে বলে, শুধু স্কিল হলেই হয় না, লাকও লাগে। লাক ফেভার না করলে 1000 স্কিলও ভণ্ডুল। হ্যারিস বলল, তা ঠিক, কাউকে মারতে পারলাম না বটে, কিন্তু লাক খুব খারাপ ছিল না। তাই তো 2 নম্বর রোডে ফেরার সময় মিলিটারি চেকপোস্টে ধরা পড়িনি। হ্যারিসরা দারুল কাবাব থেকে পিজি হাসপাতাল মোড় হয়ে এলিফ্যান্ট রোড দিয়ে 2 নম্বর রোডে ঢোকার আগে ট্রাফিক পোস্টটার কাছে আসে। বাঁদিকে 2 নম্বর রোডের মুখে একটা জিপ নজরে পড়ে। হ্যারিস বলে, লেটস অ্যাটাক দ্যাট জিপ। সঙ্গে সঙ্গে জিয়া বলে ওঠে, থাম থাম, জিপটার পেছনে লাইট নিভানো কয়েকটা ট্রাক দেখা যায় যেন। তখন ওরা ঠাউর করে দেখে জিপটার পেছনে লাইট নিভানো বেশ কয়েকটা ট্রাক দাঁড়িয়ে আছে। আরও খেয়াল হয় সামনে সোজা মিরপুর রোডেও যেন অনেক গাড়ি, অনেক লোকজন। তখন ওরা বোঝেনি যে মাত্র 20-15 মিনিট আগেই ওইখানে আলমরা অ্যাকশন করে গেছে। ওরা বাঁয়ে ঘুরে 2 নম্বর রোড দিয়ে 7 মসজিদ রোড পেরিয়ে 28 নম্বরে যায়। আলমরা কথা মতো রাজারবাগ পুলিশ লাইনে যায়নি বলে হ্যারিসরা প্রথমে রাগ করেছিল, কিন্তু পরদিন দুপুরে যখন জানতে পারে যে কীরকম সাক্ষাৎ মৃত্যুর ছোবল থেকে ওরা বেঁচে বেরিয়ে এসেছে, তখন আর রাগ থাকে না। এরকম দুঃসাহসিক অ্যাকশনের জন্য সবাই আলমদের ধন্য ধন্য করতে থাকে। হ্যারিস বলে, চাচি, রুমি তো হিরো হয়ে গেছে। ও যেভাবে গাড়ির পেছনের কাচ ভেঙে গুলি করেছে, সেরকম কাহিনী তো আমরা এতদিন কমিক বইতে পড়েছি, বিদেশি সিনেমায় দেখেছি। আমারই বন্ধু এরকম একটা কাজ করেছে ভেবে আমারও খুব গর্ব হয়। চেয়ে দেখলাম রুমির মুখ গর্বে, লজ্জায়, খুশিতে লাল হয়ে উঠেছে। কদিন থেকে বন্ধুদের মুখে ওইসব কথাই শুনছে। আমি বললাম, এরকম কোনো একটা অ্যাকশনে কোনো একজনকে কিন্তু হিরো বলা যায় না। আসল হিরো হচ্ছে পুরো টিমটাই। প্রত্যেকটি সদস্যের নির্ভুল রিফ্লেক্স আর পারফেক্ট সেন্স অফ টাইমিং থাকলে যে নিখুঁত টিমওয়ার্ক হয়, তার ফলে অ্যাকশনে সাফল্য আসে। হ্যারিস বলল, চাচি, গতকাল আমি তুর্যদের বাড়িতে গেছিলাম। রুমিরা যে বাড়ির সামনে খানসেনা মেরেছে, তার উল্টো দিকের বাসায় তুর্যের বাবা মা থাকে। তুর্য তো ইন্ডিয়ায় চলে গেছে, স্বাধীন বাংলা ফুটবল দলে রয়েছে। তুর্যকে চেনেন? ওই যে খুব ভালো ফুটবল খেলে, সালাউদ্দিন ভালো নাম, আমার বন্ধু। চিনি, শুধু তুর্য নয়, তুর্যর মা সিমকিকেও চিনি একেবারে ছোটবেলা থেকে। তুর্যের এক চাচা শুকুর সাহেব রুমির আব্বার বন্ধু। রুমির আসলে কতগুলো মারতে পেরেছে সেটা জানবার জন্য ওখানে গেলাম, কিন্তু মুখে বললাম, কেমন আছেন খালাম্মা, আপনাদের খোঁজ নেবার জন্য এলাম। তুর্যের মা বললেন, আর বলো না বাবা, 2 দিন আগে সন্ধ্যার মুখে একটা গাড়িতে মুক্তিবাহিনী এসে সামনের বাসার সব কটা গার্ডকে মেরে দিয়ে গেছে। তুর্যের মা সেই সময় সামনের বারান্দায় দাঁড়িয়েছিলেন। গাড়ি থেকে গুলির শব্দ হতেই তিনি তাড়াতাড়ি ভেতরে গিয়ে চুপি চুপি দোতলায় উঠে একটা জানলার ফাঁক দিয়ে সব দেখেন। বাড়ির সামনে যতগুলো গার্ড ছিল সব কটা মরেছে। বিকেল হতেই হ্যারিস চলে গেল। রুমি রেকর্ড প্লেয়ারে জিম রিভসের একটা রেকর্ড চড়িয়ে চৌকিতে আমার পাশে এসে বসল। আমি বললাম, তুই দেখছি এবার জিম রিভস বেশি শুনছিস। রুমির স্বভাবটা বরাবরই এরকম, যে শিল্পীর গান ওর ভালো লাগে পারলে তার সবগুলো রেকর্ড কিনে ফেলে, এবং এক এক সময় এক এক শিল্পী ওর সর্বক্ষণের সঙ্গী হয়ে ওঠে। এইভাবেই গত কয়েক বছর আমাদের বাড়িতে জমে উঠেছে শচীন দেব বর্মনের, ফিরোজা বেগমের, টম জোন্সের, জিম রিভসের সবগুলো
যতগুলো রেকর্ড ঢাকায় পাওয়া যায় সবগুলো। বইয়ের ব্যাপারেও তাই। রুমি বলল, এই রেকর্ডটা চুল্লু ভাইয়ের বাসা থেকে নিয়ে এসেছি, কালই ফেরত দিতে হবে। আমি বললাম, আজ চুল্লু, আলম ওরা কেউ আসেনি? আলম ঢাকায় নেই, আজ ভোরে শাহাদাত ভাইয়ের সঙ্গে মেলা ঘরে গেছে। হঠাৎ? ওরা গেল ঢাকায় কিছু ভারী অস্ত্র আনা যায় কিনা তার খোঁজ খবর করতে। তাছাড়া এখানে এখন প্রচুর টাইম পেন্সিল আর পিকে দরকার, সেগুলো আনবে। ভারী অস্ত্রটা কি? এলএমজি। ঢাকার গেরিলাদের এখনও পর্যন্ত হালকা অস্ত্র দেওয়া হচ্ছে, স্টেন, এসএমজি, গ্রেনেড, বিস্ফোরক, এইসব। এলএমজি ভারী বটে, দামি, একটা ধরা পড়লে বহুত লস। তবে ঢাকায় এখন যেরকম উন্নত ধরনের গেরিলা অ্যাকশন হচ্ছে, তাতে আমাদের খুব বিশ্বাস ভারী অস্ত্র এলে আরও বড় ধরনের টার্গেট হিট করতে পারবো। তাই ঢাকার গেরিলাদের ইচ্ছে কয়েকটা এলএমজি আসুক। আলম ও শাহাদুত ভাই খালেদ মোশাররফ আর হায়দার ভাইয়ের সঙ্গে এইসব বিষয়ে আলোচনা করার জন্য গেছে। জানো আম্মা, যদি এলএমজি ঢাকায় আসে তাহলে প্ল্যান আছে 6 সেপ্টেম্বর ঢাকায় একটা বড় ধরনের অ্যাকশন করা হবে। কেন 6 সেপ্টেম্বর কী জন্য? পাকিস্তান সরকার ওই দিন প্রতিরক্ষা দিবস পালন করার আয়োজন করছে। সব যদি ঠিকঠাক মতো চলে তাহলে ওই দিন ঢাকার সমস্ত গেরিলা কয়েকটা গ্রুপে ভাগ হয়ে একই সময় শহরের বিভিন্ন জায়গায় কয়েকটা পয়েন্টে হিট করতে পারে। রাজারবাগ পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ড, বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ কেন? ওখানে যে প্রতিরক্ষা দিবসের জন্য খুব প্যারেড, পিটির প্র্যাকটিস করানো হচ্ছে, তাই। জানো আম্মা, ঢাকায় এখন 9টা গেরিলা গ্রুপ রয়েছে। 6 তারিখের প্ল্যানটা যদি কাজে লাগানো যায় তাহলে আরও অনেক গেরিলা এর মধ্যে ঢাকায় চলে আসবে। আর তোদের সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনের প্ল্যানটা? ওটাও আছে, ওটার জন্যও পিকে আনবে ওরা। জিমি রিভসের গলা থেমে গেল। রুমি উঠে রেকর্ডের পিঠ পাল্টে দিয়ে এসে আবার বসল। আচ্ছা আম্মা, তোমরা ঢাকা ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারো না? আমি চমকে বললাম, কেন রে? তোমরা ঢাকায় না থাকলে আমার পক্ষে অ্যাকশন করতে আরও সুবিধে হতো। কোথায় যাব? আর যাবার জায়গায় যদি পাই, খুঁজলে হয়তো পেয়ে যাব। তাহলে তোর দাদাকে নিয়ে যাব কি করে? দাদাকে কিছুদিন ফুপুর বাড়িতে রেখে দিলে হয় না? তাহলে তো তুলকালাম লেগে যাবে। তোর দাদা তাহলে আসল ব্যাপার সব বুঝে যাবে, তখন আপসেট হয়ে তার ব্লাড প্রেশার ভীষণ বেড়ে যাবে, স্ট্রোক হয়ে যাওয়াটা অসম্ভব নয়। না রুমি, তা হয় না। রুমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইল। জিম রিপস বেজে বেজে একসময় থামল। রুমি উঠে আরেকটা রেকর্ড লাগালো, বলল, আম্মা মন দিয়ে শোনো গানটা। টম জোন্সের গ্রিন গ্রিন গ্রাস গানটা বেজে উঠল। বহুবার শোনা এই গান। রুমি এটা প্রায়ই বাজায়। শুনতে শুনতে সুরটা আমারও প্রায় মুখস্থ হয়ে গেছে, যদিও ইংরেজি গানের কথা বিশেষ বুঝি না। 3 মিনিটের গানটা শেষ হলে রুমি আস্তে আস্তে বলল, গানটার কথাগুলো শুনবে? এক ফাঁসির আসামি তার সেলের ভেতর ঘুমিয়ে স্বপ্ন দেখছিল সে তার গ্রামের বাড়িতে ফিরে গেছে। সে ট্রেন থেকে নেমেই দেখে তার বাবা মা আর প্রেয়সী মেরি তাকে নিতে এসেছে। সে দেখল তার আজন্মের পুরনো বাড়ি সে একই রকম রয়ে গেছে। তার চারপাশ দিয়ে ঢেউ খেলে যাচ্ছে সবুজ সবুজ ঘাস। তার এত ভালো লাগলো বাবা মাকে দেখে, প্রেয়সী মেরিকে দেখে। তার ভালো লাগলো গ্রামের সবুজ ঘাসে হাত রাখতে। হঠাৎ সে চমকে উঠে দেখে ধূসর পাথরের তৈরি 4 দেয়ালের ভেতর আটকে আছে। সে বুঝতে পারে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। আমি বললাম, চুপ কর রুমি, চুপ কর। আমার চোখে পানি টলমল করে এলো। হাত বাড়িয়ে রুমির মাথাটা বুকে টেনে নিলাম। রুমি, এত কম বয়স তোর, পৃথিবীর কিছুই তো দেখলি না, জীবনের কিছুই তো জানলি না। রুমি মুখ তুলে কিরকম একটা হাসি হাসল। মনে হলো যেন অনেক বেদনা সেই হাসিতে। একটু চুপ করে থেকে বলল, বিন্দুতে সিন্ধু দর্শন একটা কথা আছে না আম্মা? হয়তো জীবনের পুরোটা তোমাদের মতো জানি না, ভোগও করিনি, কিন্তু জীবনের যত রস, মাধুর্য, তিক্ততা, বিষ, সব কিছুর স্বাদ আমি এর মধ্যেই পেয়ে গেছি আম্মা। যদি চলেও যাই কোনো আক্ষেপ নিয়ে যাব না। 29 আগস্ট 1971 রবিবার। আজ হাফিজ ঢাকা এসেছে তার গ্রামের বাড়ি থেকে। মার্চ মাসের মাঝামাঝি হাফিজ গ্রামের বাড়িতে চলে গিয়েছিল মাকে নিয়ে। ঢাকার বাসায় শুধুর বড় ভাই ওয়াহিদ ছিল, তো সেও তো এপ্রিলের প্রথম সপ্তাহে চিঙ্কুর সঙ্গে মুক্তিযুদ্ধে গিয়ে নিখোঁজ হয়ে গেল। বিকেলে হাফিজ এ বাসায় এলো রুমির কাছে এ কয় মাসের ঘটনা সব শুনবে বলে। কিন্তু কোথায় রুমি? সে সকালে নাশতা খেয়ে
জিম রিভসের রেকর্ডখানা হাতে করে বেরিয়েছে। বলে গেছে দুপুরে ওদের মিটিং আছে, তারপর যাবে চুল্লুর বাসায়। হাফিজকে বললাম, কি জানি কোথায় গেছে, ও কি কিছু বলে আমাকে? কি যে করে বেড়ায় আল্লাহ জানে, সব গোল্লায় গেছে। হাফিজ কাচুমাচু মুখে বলার চেষ্টা করল, যা খুশি তা করে বেড়াবার মতো ছেলে রুমি নয়। রুমি এলো সন্ধ্যার পরে। হাফিজকে দেখে খুশিতে জড়িয়ে ধরে ছাদের ঘরে চলে গেল নিরিবিলি কথা বলার জন্য। রাত 9টায় খেতে ডাকলাম। নেমে রবি বলল, আম্মা, হাফিজ আজ রাতে থাকবে, আমাদের গল্প এখনই শেষ হয়নি। রুমিজামির ঘরের পাশে একটা ক্যাম্প খাট পেতে হাফিজের জন্য বিছানা পাতল রুমিজামি মিলে। তারপর রুমি বলল, আম্মা, মাথাটা কেন জানি খুব দপদপ করছে, ভালো করে বিলি করে দাও তো। আমি রুমির মাথার কাছে বসে ওর চুলে বিলি কাটতে লাগলাম। জামি হাফিজ নিজের নিজের বিছানায় শুয়ে খুব নিচু স্বরে কথা বলতে লাগল। মাসুম পাশের ঘরে শোয়, সে উঠে এসে জামির খাটে বসল। দু ঘরের মাঝখানে দরজাটা নিঃশব্দে ভেজিয়ে দিল, কথার শব্দ যেন বাবার কানে না যায়। সাইড টেবিলে রেডিওটা খোলা রয়েছে, একের পর এক বাংলা গান হচ্ছে, খুব সম্ভব কলকাতা। হঠাৎ কানে এলো ক্ষুদিরামের ফাঁসির সেই বিখ্যাত গানের কয়েকটা লাইন, ওমা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। রুমি বলল, কি আশ্চর্য আম্মা, আজকে দুপুরে এই গানটা শুনেছি, রেডিওতেই, কোন স্টেশন থেকে জানি না, আবার এখনও রেডিওতে, একই দিনে দুবার গানটা শুনলাম, না জানি কপালে কি আছে। ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ নিচে গেটে ধমাধম শব্দ আর লোকের গলা শুনে চমকে জেগে উঠলাম। বাড়ির সামনের পূব দিকের জানালার কাছে উকি দিয়ে দেখি, সর্বনাশ, সামনের রাস্তায় মিলিটারি পুলিশ। রাস্তার উজ্জ্বল বাতিতে পরিষ্কার দেখা যাচ্ছে। দৌড়ে রুমিদের ঘরে গিয়ে দেখি ওরা চারজনেই পাথরের মূর্তির মতো ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। ওদের ঘরের পশ্চিমের জানালায় উকি দিয়ে দেখলাম পেছনে বজলুর রহমান, সাত্তার, কাশেম সাহেবদের বাড়িগুলোর সামনের রাস্তাতেও অনেক মিলিটারি পুলিশ। দক্ষিণে জানলা দিয়ে দেখলাম ডাক্তার একে খান, হেসাম সাহেবের বাড়ির সামনের জায়গাটাতেও পুলিশ। উত্তর দিকের জানলা দিয়ে দেখলাম আমার পুরো বাগান ভরে মিলিটারি পুলিশ দাঁড়িয়ে আছে, অর্থাৎ বাড়িটা একেবারে চারদিক দিয়ে ঘিরে ধরেছে। আবার রুমিদের ঘরে গেলাম। রুমি দু একবার অস্থিরভাবে পায়চারি করে বলল, কোনো দিক দিয়েই পালাবার ফাঁক নেই, মনে হয় হাজারখানেক পুলিশ এসেছে, রাস্তার বাতিগুলো এমন জোরালো, একেবারে দিনের মতো করে রেখেছে। আমি উদ্ভ্রান্তের মতো ঘরের চারদিকে তাকিয়ে ভাববার চেষ্টা করলাম কোনো খান দিয়ে কোনোভাবে রুমিকে পার করে দেওয়া যায় কিনা। না, কোনো দিক দিয়ে কোনো ফাঁক নেই। পুরো বাড়িটার যতগুলো জানালা ছিল সব কটাতে গ্রিল, পুরো বারান্দা কঠিন গ্রিলে আবদ্ধ। সিঁড়িতে একতলায় নেমে পেছনের উঠানে নামবে তারও উপায় নেই। পেছনের বাউন্ডারি ওয়াল খুব নিচু, পেছনের রাস্তার বাতি আর অসংখ্য পুলিশের চোখ এড়িয়ে উঠান দিয়ে পালানো সম্ভব নয়। ওদিকে সামনের গেটে অসহিষ্ণু হাতের ধমাধম বাড়ি আর ক্রুদ্ধ কণ্ঠের হাঁকডাক ক্রমেই বেড়ে চলেছে। আমি আর শরীফ পরস্পরের দিকে তাকালাম। এই মুহূর্তে আমার মনের ভেতর কোনো অনুভূতি আমি টের পাচ্ছি না। ভয়, ভীতি, উদ্বেগ সব ফ্রিজ হয়ে আমি যেন পুতুল নাচের পুতুল হয়ে গেছি। কেউ দড়ি দিয়ে যেন আমাকে ঘোরাচ্ছে, ফেরাচ্ছে, চালাচ্ছে। শরীফের দিকে তাকিয়ে বললাম, চলো সামনের বারান্দায় বেরিয়ে জিজ্ঞেস করি কি চায়। দুজনে পূব দিকের ছোট বারান্দায় বেরোলাম। শরীফ বলল, কে ডাকেন, কে চান? নিচে থেকে কর্কশ গলায় উর্দুতে কেউ বলল, নিচে এসে দরজা খুলুন, এত দেরি করছেন কেন? শরীফ আবার বলল, ঘুম ভাঙতে দেরি হয়েছে, এত রাতে কি দরকার? এবার অন্য একজন একটু মোলায়েমভাবে উর্দুতে বলল, বিশেষ কিছু নয়, দরজা খুলুন। আমি আর শরীফ দুজনে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। দেয়ালে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম 12:10। সদর দরজা খুললেই পোর্চ। রাতের সামনে পেছনে কলাপসিবল গেট টেনে নিলে ওটা গ্যারেজ হয়ে যায়। শরীফ দরজা খুলে কলাপসিবল গেটের ভেতর থেকে লাগানো তালা খুলে গেট ফাঁক করল। একজন খুব অল্প বয়সী আর্মি অফিসার দাঁড়িয়ে আছে, তার পাশে ও পেছনে তাগড়া চেহারার অনেকেই। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, হোয়াট ক্যান উই ডু ফর ইউ? অফিসারটি হাত তুলে সালাম দেবার ভঙ্গি করে ইংরেজিতে বলল, আমার নাম ক্যাপ্টেন কাইয়ুম, তোমাদের বাড়িটা একটু সার্চ করব। আমি বললাম, কেন, কি জন্য? এমন কিছু না, এই রুটিন সার্চ আর কি। তোমাদের বাড়িতে মানুষ কয়জন, কে কে থাকে? আমি বললাম, আমি, আমার স্বামী, শ্বশুর, 2 ছেলে, ভাতিজা। ছেলেদের নাম কি? রুমি, জামি।
ওরা এগিয়ে এলো। আমি একটু পাশ কেটে দাঁড়িয়ে বললাম, দেখো, আমার শ্বশুর বুড়ো মানুষ, অন্ধ, হাই ব্লাড প্রেশারের রোগী। তোমাদের প্রতি অনুরোধ, তোমরা শব্দ না করে বাড়ি সার্চ করো, উনি যেন জেগে না যান। ক্যাপ্টেন কাইয়ুমকে দেখলে মনে হয় কলেজের ছাত্র, ফর্সা, পাতলা গড়ন, খুব মৃদুস্বরে ধীরে কথা বলে। তার সঙ্গের সুবেদারটি দোহারা, মধ্যবয়সী, উর্দু উচ্চারণ শুনে বোঝা যায় বিহারি। ক্যাপ্টেন কাইয়ুমের সঙ্গে ওই সুবেদার আর 3-4 জন সশস্ত্র মিলিটারি পুলিশ ঘরের ভেতর ঢুকল এবং মুহূর্তে একজন একতলায়, কয়েকজন দোতলায় ছড়িয়ে পড়ল। অভ্যস্ত নিপুণতার সঙ্গে ওরা ঘরের প্রত্যেকটি আলমারি, দেরাজ চেক করে দেখল। পেছনের দরজা খুলে উঠোনে উকি মারল। বাবার ঘরে পা টিপে টিপে হাঁটল। রুমিদের সবাইকে নাম জিজ্ঞেস করে নিচে নেমে যেতে বলল। আমি প্রায় সবসময় ওদের সঙ্গে সঙ্গে হাঁটছিলাম। জিজ্ঞেস করলাম, কেন, ওদের নিচে নেমে যেতে বলছো কেন? ক্যাপ্টেন কাইয়ুম বলল, কিছু না, একটুখানি রুটিন ইন্টারোগেশন করব। শরীফের দিকে তাকিয়ে বলল, আপনিও নিচে আসুন। ওদের সঙ্গে সঙ্গে আমিও নিচে নেমে এসে দেখলাম রুমি, জামি, মাসুম আর হাফিজ পোর্চে দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন কাইয়ুম পোর্চে এসে শরীফকে বলল, এটা আপনার গাড়ি, চালাতে পারেন? শরীফ ঘাড় নাড়লে সে বলল, আপনি গাড়ি চালিয়ে আমাদের সঙ্গে আসুন। আমি ভয় পেয়ে বলে উঠলাম, কোথায় নিয়ে যাচ্ছেন? ক্যাপ্টেন কাইয়ুম শান্ত মৃদুস্বরে বলল, এই তো একটু রমনা থানায়, রুটিন ইন্টারোগেশন, 1/2 ঘন্টা 1.25 ঘন্টার মধ্যে ওরা ফিরে আসবে। ক্যাপ্টেনের ইঙ্গিতে কয়েকজন পুলিশ গাড়ির পেছনে উঠে বসল। আমি ব্যাকুল হয়ে বলে উঠলাম, আমিও যাব আপনাদের সঙ্গে। শরীফ এতক্ষণ একটাও কথা বলেনি। এবার আমার চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, তুমি থাকো, বাবা একলা। আমি বলতে লাগলাম, না না, আমি যাব। বিহারি সুবেদারটি ভাঙা ভাঙা বাংলায় বললেন, মাইজি, আপনি থাকেন, এনারা 1 ঘন্টার মধ্যে ওয়াপস আসে যাবেন। শরীফ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বোধহয় নীরবে কিছু বলবার চেষ্টা করছিল। আমি হঠাৎ যেন সম্বিত পেয়ে নিজেকে সামলে নিলাম। তাকিয়ে দেখলাম কয়েকজন পুলিশ রুমি, জামি, মাসুমদের হাঁটিয়ে রওনা হয়ে গেল। ক্যাপ্টেন কাইয়ুম শরীফের পাশের সিটে উঠে বসল। শরীফ গাড়ি ব্যাক করে বেরিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি খানিকক্ষণ স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইলাম সেই শূন্য পোর্চে। তারপর বাড়ির ভেতর ঢুকে সব ঘরের সবগুলো বাতি একে একে জ্বালিয়ে দিতে লাগলাম। সদর দরজা হাট করে খোলা রইল। আমি দোতলায় উঠে এলাম। বাবার ঘরে ঢুকে দেখলাম তিনি অঘরে ঘুমোচ্ছেন। যে বাতিগুলি অফ ছিল সেগুলো জ্বেলে দিলাম সব। তারপর ছাদে গেলাম। ছাদের ঘরের ও বাইরের বাতি দুটো জ্বেলে দিলাম। তারপর আবার একতলায় নেমে পোর্চে গিয়ে দাঁড়ালাম। একবার গলির মাঝখানে দাঁড়াই, আবার পোর্চে ফিরে আসি। মাঝে মাঝে বারান্দায় বসি। 1/2 ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, 1.5 ঘন্টা গেল, ওরা ফিরে আসে না। আমি ঘর বার করতে লাগলাম। আমাদের গলির বিহারি নাইট গার্ডটা মাঝে মাঝে এসে আমাকে বলতে লাগলো, মাইজি, আপনি আন্দারে যান। আমি তার কথায় কান দিলাম না। সদর দরজা খোলা রেখে আবার দোতলায় গেলাম, ছাদে গেলাম, আবার নিচে নেমে এলাম। এবার নাইট গার্ড বলল, মাইজি, আপনি দরওয়াজা খোলা রেখে আন্দারে যাবেন না, দরওয়াজা বন্ধ করিয়ে দেন। আমি এবারও তার কথায় কান দিলাম না। গলি দিয়ে হেঁটে মেইন রোডের মুখ পর্যন্ত গেলাম, আবার ফিরে এলাম। নাইট গার্ডটা এবার একটু বিরক্ত হয়ে বলল, মাইজি, আপনি নিন্দ যাবেন না? নিন্দ? ও কি আমার সঙ্গে ইয়ার কি করছে? ওরা ফিরে না আসা পর্যন্ত আমার চোখে ঘুম নামবে? 30 আগস্ট 1971, সোমবার। ভোর হয়ে আসছে, ওরা এখনও ফেরেনি। ক্যাপ্টেন কাইয়ুম বলেছিল 1/2 ঘন্টা 1.25 ঘন্টা পরে ফিরবে। আমিও সে বিশ্বাসে ঘর বার করে 5 ঘন্টা কাটিয়ে দিলাম। ওরা তো সোজাসুজি ধরে নিয়ে যেতে পারত কিছু না বলে। ক্যাপ্টেন কাইয়ুম মিথ্যে কথা বলল কেন তাহলে? ক্যাপ্টেন কাইয়ুম গাড়িতে ওঠার আগে ওর ফোন নাম্বারটা জিজ্ঞেস করেছিলাম। কেন জিজ্ঞেস করেছিলাম? তাহলে কি অবচেতন মনে আমারও সন্দেহ ছিল যে ওরা অত তাড়াতাড়ি ফিরবে না? ঘড়িতে 6টা বাজল। জুবলির বাসায় ফোন করলাম। জুবলির ভাইয়ের ছেলে হাফিজ আমাদের বাসা থেকে গ্রেপ্তার হয়েছে, তাকে খবরটা আগে জানানো দরকার। একটা আসার কথা, জুবলির বড় ভাই ফরিদ এখন ঢাকার ডিসি, উনি হয়তো এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবেন। তারপর ফোন করলাম মঞ্জুর, মিকিকে। 1/2 ঘন্টার মধ্যে জুবলি, মাসুম আমাদের বাসায় চলে এলো। ওদের দেখে এতক্ষণে এই প্রথম আমি কান্নায় ভেঙে পড়লাম। ওরা আমাকে গভীর মমতায় জড়িয়ে ধরে চুপ করে রইল। সান্ত্বনার ভাষা কারো মুখে নেই। ওরাও তো সমান দুঃখে দুঃখী, একজনের স্বামী, অন্যজনের ভাই বর্বর পাক বাহিনীর বন্দিশালায়।
একটু পরে নিজেকে সামলে বাবার ঘরে গেলাম ওকে উঠিয়ে হাত মুখ ধুয়ে হলে ইজি চেয়ারে বসাতে। জুবলি মাসুমা রান্নাঘরে গেল বারিককে নিয়ে কিছু চা নাস্তার ব্যবস্থা করতে। বাবাকে তুলতেই উনি বিস্মিত স্বরে বলে উঠলেন, মাগো তুমি কেন, মাসুম কই? আমি প্রাণপণে গলা স্বাভাবিক রেখে বললাম, ওরা চারজনেই ভোরবেলা উঠে সাভার গেছে, আজ ওখানে হাটবার কিনা সস্তায় কিছু বাজার করে আনবে। বাবা আর কিছু বললেন না। ওকে চা নাস্তা খাইয়ে নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসলাম। মাসুমা জুবলির পিড়াপিড়ি সত্ত্বেও শুধু এক কাপ চা ছাড়া আর কিছু খেতে পারলাম না। হঠাৎ গেটের কাছে গাড়ির শব্দ হলো, দৌড়ে পড়ছে বেরোলাম। একটা সাদা গাড়ি। শরীফরা ফিরে আসছে। আমাকে দৌড়ে গেটের কাছে যেতে দেখি কিনা গাড়িটা ঘ্যাচ করে গলিতেই থেমে গেল। সঙ্গে সঙ্গে নিরাশায় মন ভরে গেল। গাড়িতে একজন মাত্র আরোহী, সেই চালাচ্ছে। গাড়িটাও টয়োটা, আমাদের হিলম্যান মিংস নয়। দরজা খুলে চালক নামতেই দেখলাম স্বপন। তার গায়ে টকটকে লাল একটা জামা, চুল উস্কো খুস্কো, চোখ লাল, মুখে উদ্ভ্রান্ত ভাব। সে কিছু বলার আগেই আমি দৌড়ে তার কাছে গিয়ে ফিসফিস করে বললাম, শিগগির পালো স্বপন, রুমি ধরা পড়েছে। কাল রাতে আর্মি এসে বাড়ি শুদ্ধ সবাইকে নিয়ে গেছে। শিগগির চলে যাও এখান থেকে, এভাবে গাড়িতে একা ঘুরো না, কোথাও লুকিয়ে থাকো। স্বপনের মুখ দিয়ে একটাও কথা বেরোলো না। সে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসতেই আমি একপাশে সরে দাঁড়ালাম। সে গেটে গাড়ি ঢুকিয়ে ব্যাক করে বেরিয়ে চলে গেল। আমি শূন্য মন নিয়ে ঘরে এসে বসলাম। 10 মিনিট যেতে না যেতেই দরজায় খুব আস্তে ঠুকঠুক নক। আমি লাফ দিয়ে উঠে দরজা খুলতে দেখি দুটি ছেলে দাঁড়িয়ে, শুকনো মুখ, চোখের চাউনিতে চাপা ভয়। ওরা ঘরে ঢুকলে বললাম, তুমি শাহাদাত চৌধুরীর ছোট ভাই ফতেহ না? আর তুমি জিয়া, তোমরা কেন এসেছ? শিগগির পালাও, কাল রাতে রুমিকে নিয়ে গেছে, ওই সঙ্গে বাড়ির সবাইকে। ফতেহ অস্পষ্ট স্বরে বলল, আমাদের বাড়িও রেইড হয়েছে, আর্মি আমার সেজুদুল্লাহ ভাইকে ধরে নিয়ে গেছে। আর কাউকে নিয়েছে? না, আমি কাল বিকেলেই খবর পেয়েছিলাম সামাদকে ধরেছে। আমি আমার ছোট 2 বোনকে নিয়ে হাটখোলার বাড়ি থেকে অন্যখানে চলে গেছিলাম। সেজুদুল্লাহ ভাই কদিন আগেই গ্রাম থেকে ঢাকা এসেছিলেন, তাই উনি আব্বা আম্মার সঙ্গে বাড়িতেই ছিলেন। তোমরা আর দাঁড়াও না, তাড়াতাড়ি চলে যাও। ফতেহ আফসোস আর দুঃখ ভরা স্বরে বলল, আমি এ বাড়ি চিনতাম না। কাল রাতে আন্দাজে এগুলি সেগুলি অনেক ঘুরেছি, যদি রুমিকে খবরটা দিতে পারি। আজ সকালে জিয়াকে পেয়ে, জিয়া তো এ বাসা চেনে, তা কোনো লাভ হলো না। কথা অসমাপ্ত রেখেই ফতেহ আর তার পাশে পাশে মাথা নিচু করে জিয়া বেরিয়ে গেল। পড়শিরা একে একে আসতে শুরু করেছেন। তারা সবাই রাতে জেগে উঠে নিজ নিজ ঘরের মাঝখানে কাঠ হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু কেউ দরজা খুলতে সাহস পাননি। শানু, মঞ্জু, কুকুর হেফাজতে আমাকে রেখে মাসুম আর জুবলি পরে আসবে বলে বিদায় নিল। 8টার সময় থেকে আমি আর্মি এক্সচেঞ্জে ফোন করতে লাগলাম ক্যাপ্টেন কাইয়ুমকে চেয়ে, কিন্তু কোনো হদিশ করতে পারলাম না। একবার বলে উনি এখনও আসেননি, আরেকবার শুনি এই এক্সটেনশন উনার নয়, অন্য এক্সটেনশন নাম্বার দেয়। সেখানে চাই, তারা আবার অন্য একটা নাম্বার দেয়। 9টার সময় মঞ্জুর, মিকি বাসায় এলেন। বাঁকা ঢাকায় নেই, চাটগায়। মঞ্জুর, মিকি সব শুনে বললেন, অফিসে গিয়ে খোঁজখবর করি, দেখি কি করা যায়। সকাল 9:30টার সময় দরজার কলিং বেল বাজল। দৌড়ে গিয়ে দেখি হাফিজ একা। হাফিজকে টেনে ঘরের ভেতর এনে বুকে জড়িয়ে ধরলাম। হাফিজ, তুই এসেছিস বাবা? তুই একা কেন? তোর খালু কই? রুমি, জামি, মাসুম? হাফিজের পরনে লুঙ্গি আর সাদা পাঞ্জাবি দলা মোচড়া, ধুলো ময়লা মাখা, চোখে মুখে গভীর যন্ত্রণার ছাপ। সে এমনিতেই খুব আস্তে কথা বলে, এখন গলার স্বর প্রায় শোনাই গেল না। জানি না। ওর উদ্ভ্রান্ত চেহারা দেখে ওকে আগে বসালাম। প্রথমে ও পানি খেল 2 গ্লাস, তারপর ওকে চা এনে দিলাম 1 কাপ। ও একটু সুস্থির হয়ে বলল, ওদেরকে প্রথমে মেইন রোডে নিয়ে লাইন ধরে দাঁড় করিয়ে সামনের একটা জিপের হেডলাইট জ্বালিয়ে সবাইকে শনাক্ত করে। তারপর রুমিকে আলাদা করে নিয়ে ওদের জিপে ওঠায়। হাফিজ, মাসুম, জামিকে শরীফের গাড়িতে উঠতে বলে। শরীফকে বলে তাদের জিপটা ফলো করতে। কয়েকজন পুলিশ ও রাইফেল হাতে শরীফের গাড়িতে ওঠে। মেইন রোডে ওই জিপটা ছাড়াও আরও কয়েকটা জিপ ও লরি দাঁড়িয়েছিল। ওরা জিপ ফলো করে এয়ারপোর্টের উল্টো দিকে এমপিএ হোস্টেলে যায়। সেখানে ওদের সবাইকে একটা ঘরে রাখে। সেখানে সারা রাত ধরে ওদের সবার উপর খুব মারধর করা হয়েছে। বলতে বলতে হাফিজের ঠোঁট কেঁপে গেল। আমি বললাম, ঠিক আছে, এখন আর বলতে হবে না, তুই হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে একটু বিশ্রাম কর, তোর চাচাকে ফোন করি।
হাফিজের খুব ইচ্ছে নয় চাচাকে ফোন করার। এই চাচার সঙ্গে ওদের বিশেষ সম্পর্ক নেই। ও শুধু বলল, জেবিসকে জানালেই হবে। জুবলিকে ফোন করে জানালাম হাফিজকে ছেড়ে দিয়েছে। হাফিজের অনিচ্ছা সত্ত্বেও তার চাচা ফরিদকে ফোন করে জানলাম সমস্ত ব্যাপারটা। এই বিপদে আত্মীয়ের উপর অভিমান রাখতে নেই। মিকি মঞ্জুরকেও ফোন করে হাফিজের কাছ থেকে পাওয়া খবরগুলো জানালাম। হাফিজ ওপরের ঘরে বিছানায় শুয়ে খানিকটা বিশ্রাম করে জুবলিদের বাসায় চলে গেল। আমি খানিক পরপরই আর্মি এক্সচেঞ্জে ফোন করে চলেছি। সেই বিহারি সুবেদার, তার নাম বলেছিল সফিন গুল। কায়ুম নেই বললে গুলকে দিতে বলি, তাকেও পাওয়া যায় না। ওপরে বাবা খুব অস্থির হয়ে উঠেছেন। শরীফের এখনো ফিরছে না কেন? আতা ভাইকে ফোন করেছি বাচ্চাদের এবং অন্য আত্মীয়দের খবর দিতে। ভাবছি আতা ভাই বা ইলা বাচ্চারা এলে তারপর বাবাকে আসল কথাটা বলতে হবে। সন্ধ্যা পার হয়ে গেছে, এখনও শরীফদের কোনো খবর নেই। মঞ্জুর, মিকি ওরা সারাদিন এই ব্যাপার নিয়ে দৌড়দৌড়ি করছে, কিন্তু এখনও কোনো হদিশ লাগাতে পারেনি। আমি সারাদিনে ক্যাপ্টেন কাইয়ুম বা সুবেদার সাফিন গুল কাউকেই ফোনে ধরতে পারিনি। ভাবছি ব্যাপারটা কি, ওরা মিথ্যা নাম বলে যায়নি তো? সারাদিন ধরে বাসায় লোকজন আসছে, আতা ভাইরা, ইলা বাচ্চারা, কলিম, হুদা, নজলু, মা, আতিক, বুলু, পেছনের রাস্তার বজলুর রহমান সাহেবের স্ত্রী, কাশেম সাহেব, সাত্তার সাহেব, এই রাস্তার সব পড়শি, মাসুমা, জুবলি, আবার বিকেলে মিনি ভাই, রেবা, লুলু, চাম্মু। আমার হঠাৎ মনে হলো, আচ্ছা এদের কি প্রাণে ভয় ডর নেই? এরা যে এত আসছে, মেইন রোডের মুখে নিশ্চয়ই সাদা পোশাকে আইবির লোক নজর রাখছে, এদের তো বিপদ হতে পারে। সন্ধ্যা 7:30টার সময় হঠাৎ কপাল খুলে গেল। ফোনে সুবেদার সফিনগুলকে পেয়ে গেলাম। সফিনগুল খুব বিনয়ের সঙ্গে জানালো, ইন্টারোগেশনে কুসু দেরি হচ্ছে, আপনি কুসু ফিকির করবেন না, ওনারা ইন্টারোগেশন শেষ হলেই বাড়ি চলে যাবে। আমি বললাম, ওরা কেমন আছে? কি এত ইন্টারোগেশন? আমি কি আমার স্বামী বা ছেলে কারোর সঙ্গে একটু কথা বলতে পারি? সফিনগুল একটু দ্বিধা করে বলল, ঠিক আছে, ডাকছি, কথা বলেন। একটু পরে জামির গলা শুনতে পেলাম, মা আমি জামি। আমি একেবারে উচ্ছ্বসিত ব্যাকুল হয়ে উঠলাম। জামি, কি ব্যাপার, তোদের এখনো ছাড়েনি কেন? কেমন আছিস তোরা? জামি থেমে থেমে বলল, ছাড়বে, ভালো আছি। রুমে কেমন আছে তোর আব্বু, মাসুম? জামি সেই রকম ছাড়া ছাড়া ভাবে বলল, ভালো, এখন ছাড়ি। জামি, জামি তোরা খেয়েছিস কিছু? না। বলিস কি, এখনো কিছু খেতে দেয়নি? দে তো সুবেদার সাহেবকে ফোনটা। ফোনে সুবেদারের সাড়া পেয়ে আমি বললাম, এখনো পর্যন্ত ওদের কিছু খেতে দেননি। কাল রাত 12টায় নিয়ে গেছেন, এখন সন্ধ্যা 7:30। এতক্ষণ পর্যন্ত ওরা না খেয়ে রয়েছে। আপনার দোহাই সুবেদার সাহেব, ওদের কিছু খেতে দিন, না হয় ওদের কাছ থেকে টাকা নিয়ে কিছু এনে দিন। সুবেদার, ঠিক হ্যাঁ আবি দেতা হ্যায় বলে ফোন রেখে দিল। আমি খানিকক্ষণ থম ধরে বসে বসে ফুললাম। তারপর হঠাৎ কান্নায় মেঝেতে উপুড় হয়ে পড়ে গেলাম। আগস্ট 31, 1971, মঙ্গলবার। আরও একটা ঘুমহারা রাত পার হয়ে এলাম। কাল থেকে অবশ্য লালু আর মা এ বাড়িতে রয়েছেন। 10:30টায় মঞ্জুর আর মিকি আসবেন, আমাকে নিয়ে এমপিএ হোস্টেলে যাবেন। সকালে উঠেই মা আর লালুকে নিয়ে স্যান্ডউইচ বানাতে বসেছি। বেশ কিছু স্যান্ডউইচ আর ওদের সবার জন্য এক প্রস্থ করে কাপড় নেব। পরশু রাত থেকে শোবার কাপড় পরে আছে। কি মনে করে শরীফের শেভিং সেটটা কাপড়ের প্যাকেটের মধ্যে ভরে নিলাম। কি জানি যদি আরও কয়েকদিন না ছাড়ে। বেলা 11টার দিকে এমপিএ হোস্টেলে পৌঁছলাম। মঞ্জুর গাড়ি চালাচ্ছিলেন আর পাশে মিকি। আমি প্যাকেট দুটো হাতে নিয়ে পেছনের সিটে বসেছিলাম। ড্রাম ফ্যাক্টরির রাস্তা দিয়ে গাড়ি ঢুকলো ডানে। এমপিএ হোস্টেলের গেটে পুলিশ দাঁড়িয়ে রাইফেল হাতে। একটু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিল। ঢুকেই সামনে চওড়া খোলা লন, বায়ে বিরাট এমপিএ হোস্টেল, সার ঘর, সামনে চওড়া টানা বারান্দা। বিভিন্ন ঘরে ইউনিফর্ম পরা লোকজন ব্যস্তভাবে চলাফেরা করছে। বিভিন্ন ধরনের ইউনিফর্ম, বোঝা যায় সাধারণ সেপাই থেকে শুরু করে বিভিন্ন র্যাঙ্কের অফিসার সবাই রয়েছে ওর মধ্যে। মিকি বললেন, তুমি গাড়িতেই বসে থাকো, আমরা গিয়ে খোঁজ নিয়ে আসি। মিকি আর মঞ্জুর সিঁড়ি দিয়ে উঠে বারান্দায় লোকদের জিজ্ঞাসা করতে করতে বিভিন্ন ঘরে ঢুকতে লাগলেন। আমি বসে বসে চারদিকে তাকাতে লাগলাম। এইখানেই ওদেরকে এনেছে। এই ঘরগুলোর কোনো একটাতে রেখেছে নাকি? ইয়া আল্লাহ,
কোনো গতিকে যদি কারো মুখ একটু দেখতে পেতাম তাহলে এক্ষুনি গাড়ি থেকে দৌড়ে ওদের কাছে চলে যেতাম। মিকি আর মঞ্জুর ফিরে এসে বললেন, এখানে না, এর পেছনের দিকে আরেকটা বাড়িতে যেতে বলল। মঞ্জুর আবার গাড়ি ঘুরিয়ে রাস্তায় নামলেন। এমপিএ হোস্টেল পেরিয়ে আরও খানিক গিয়ে আবার ডাইনে একটা গলিতে ঢুকলেন। একটুখানি গিয়ে বাঁয়ে একটা দোতলা বাড়ির সামনে থামলেন। এবার গলিতেই গাড়ি রেখে আমরা তিনজনেই নামলাম। গেট দিয়ে ভেতরে ঢুকে একে ওকে জিজ্ঞেস করতে করতে এঘোর ওঘোর করতে লাগলাম। হঠাৎ দেখি একটু দূরে বারান্দা দিয়ে সাফিনগুল যাচ্ছে। আমি, সুবেদার সাহেব, সুবেদার সাহেব বলতে বলতে দ্রুত পা চালিয়ে তাকে ধরলাম। গুল আমাকে দেখে চমকে গেল। আমি এক নিঃশ্বাসে বললাম, সুবেদার সাহেব, আমি ওদের খবর নিতে এসেছি, ওদের সঙ্গে দেখা করতে চাই, ওদের জন্য কিছু খাবার আর কাপড় এনেছি, আমাকে একটু ওদের সঙ্গে দেখা করিয়ে দিন। সুবেদার গুলের মুখ দেখে মনে হলো সে ফাপড়ে পড়েছে। গম্ভীর মুখে বলল, ওরা তো এখানে নেই, অন্য জায়গায় আছে। আচ্ছা, আপনি আসুন আমার সঙ্গে। মিকি মঞ্জুরের দিকে তাকিয়ে বলল, ওনারা এখানে অপেক্ষা করুন। আমি সুবেদার সাফিনগুলের পেছন পেছন একটা ঘরে গিয়ে ঢুকলাম। সেখানে টেবিলের পেছনের চেয়ারে এক অফিসার বসে আছেন। ঘরের ভেতরে এবং দরজার কাছাকাছি ৩-৪ জন সশস্ত্র মিলিটারি পুলিশ। সুবেদার গুল উর্দুতে অফিসারটিকে কী যেন বলল, আমি ঠিকমতো বুঝলাম না, যেন বোঝার চেষ্টাও করলাম না। আমার চোখ খালি জানলা দিয়ে দরজা দিয়ে বাইরে খুঁজে বেড়াচ্ছিল, যদি হঠাৎ শরীফকে দেখতে পাই। একটু পরে গুল আমাকে সম্বোধন করে বলল, মাইজি, ওনারা তো এখানে নাই, ওনারা ক্যান্টনমেন্টে আছেন, এখন তো দেখা যাবে না, আপনি বাড়ি চলে যান। আমি মরিয়া হয়ে বললাম, আমি এখানে অপেক্ষা করি, ওরা এখানে ফিরবে তো? সুবেদার সাফিনগুল গম্ভীর মুখে বলল, মাইজি, আপনি বাড়ি চলে যান, এখানে অপেক্ষা করার সুবিধা নাই, আপনি পরে খবর নেবেন, নিজে আসবেন না, অন্য লোক দিয়ে খবর নেবেন। আমি নিরুপায় হয়ে বললাম, তাহলে প্যাকেট দুটো রাখেন, ওদের কাপড় আর কিছু খাবার। সুবেদার গুলো যেন নিরুপায় হয়ে প্যাকেট দুটো নিল, তারপর বলল, আপনি আর আসবেন না, ওনারা ঠিক বাড়ি ফিরে যাবেন, চিন্তা করবেন না। মলিন মুখে মিকি মঞ্জুরের সঙ্গে গাড়িতে উঠলাম। বাড়ি যখন পৌঁছলাম বেলা 1:45। মা, লালু অধীর আগ্রহে নিচের ঘরে অপেক্ষা করছিলেন। লালু বলল, খালুজান খুব বেশি অস্থির হয়ে গেছেন। আমি ডাইনিং রুমে চৌকিটার উপর শুয়ে পড়ে বললাম, মা, আপনি গিয়ে বাবাকে সামলান, আমি এখন ওর সামনে দাঁড়াতে পারবো না। মা দোতলে উঠে গেলেন। লালু আমার পাশে বসে আমাকে জড়িয়ে ধরে নিঃশব্দ কান্নায় আকুল হলো। এভাবে কতক্ষণ কেটেছিল কে জানে। হঠাৎ পড়ছে গাড়ির শব্দ। আমি লাফ দিয়ে উঠে দরজা খুললাম। দেখি আমাদের সাদা হিলম্যান মিক্স। গাড়ি থেকে নামছে শরীফ, জামি, মাসুম, শুধু রুমি নেই। আমার গলার চিরে একটা আত্মস্বর বেরোলো, রুমিকে ছাড়েনি? কেউ কোনো উত্তর দিল না। একে একে ঘরে এসে ঢুকল। আমি তখন সম্বিত ফিরে পেয়ে তিনজনকেই জড়িয়ে ধরলাম। তারপর হঠাৎ চেতনায় ধাক্কা লাগলো। ওদের পরনের লুঙ্গি, পাঞ্জাবি, দলা মোছড়া ছেঁড়া, ধুলো ময়লা লাগা। ওদের চোখে মুখে গভীর যন্ত্রণা, দুঃখ আর অপমানের ছাপ। ওদের শরীর ক্লান্ত, বিধ্বস্ত। ওরা যেন দাঁড়াতে পারছে না। তাড়াতাড়ি ওদের বসিয়ে ঠান্ডা পানির বোতল আর গ্লাস নিয়ে এলাম। লালুকে বললাম চা বানাতে, মাকে বললাম বাবাকে গিয়ে খবর দিতে। ওরা এক একজনে 2-3 গ্লাস করে পানি খেলো। ওদের পিপাসা যেন মিটতেই চায় না। আমি বললাম, বেলা 1:30 পর্যন্ত আমি, মিকি আর মঞ্জুর এমপিএ হোস্টেলে ঘোরাফেরা করেছি। সুবেদার গুল বলল তোমাদের নাকি ক্যান্টনমেন্টে নিয়ে গেছে। শরীফ বলল, না, আমাদের ক্যান্টনমেন্টে নেয়নি তো, আমরা ওই এমপিএ হোস্টেলেই ছিলাম। বলো কি, সুবেদার তাহলে ডাহা মিথ্যে কথা বলেছে? কখন ছেড়েছে তোমাদের? আমাদের ওই 1:30টার দিকেই ছেড়েছে। গাড়ির চাবি ওরা নিয়ে নিয়েছিল, সেটা খুঁজে পেতে অনেক দেরি হলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 2:30 বাজে। আমি তাজ্জব হয়ে বললাম, কীরকম নিপাট মিথ্যা কথা বলে ওরা। আমি আবার তোমাদের জন্য 1 প্যাকেট স্যান্ডউইচ, সবার জন্য 1 সেট করে কাপড় গুলের কাছে দিয়ে এলাম। ওগুলো আবার রাখলো সে। তখনই তো বলে দিতে পারতো তোমাদের ছেড়ে দিয়েছে, তাহলে একসঙ্গেই ফিরতে পারতাম। ওরা তিনজনেই কেমন এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে নীরবে চেয়ে রইল। আমি একটু অস্বস্তিতে পড়ে বললাম, কি তোমরা অমন করে তাকিয়েছ কেন? জামি বলল, মা, তুমি এখনও তোমার মান্ধাতা আমলের ধারণা নিয়ে বসে আছো। স্বদেশী আন্দোলনের যুগে ব্রিটিশরা রাজবন্দীদের সঙ্গে যেমন ব্যবহার করত, আত্মীয়দের সঙ্গে দেখা করতে দিত, খাবার কাপড় পাঠাতে দিত,
তারপর ফাঁসি দিয়ে লাশটা আত্মীয়দের ফিরিয়ে দিত। ভাবছে এখনও ব্যবস্থা ওইরকমই আছে? জেনে রেখো মা, 1971 সালের 25শে মার্চের পর এই 5 মাসে পাকিস্তানি সামরিক যানটা এই বিষয়ে 500 বছর এগিয়ে গেছে। ওদের কার্যকলাপ শুনলে হিটলারের গেস্টাপো বাহিনীও মাথা হেট করবে। তার প্রমাণ আমরা এই 2 দিন 2 রাতে দেখে এসেছি। ইনফ্যাক্ট আমরা সশরীরের সজ্ঞানে হাবিয়া দুজক ঘুরে এসেছি। সব বলবো, শুনে শেষ করতে তোমার 2 দিন লাগবে। ওপর থেকে বাবার ডাকাডাকি শোনা যাচ্ছে, ও সরি, রুমি, জামি। আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, বাবার কাছে যাও আগে, উনি একেবারে উতলা হয়ে আছেন। আমি ততক্ষণে ফোন করে সবাইকে খবরটা দিই। সেপ্টেম্বর 1, 1971 বুধবার। বর্বরতা ও নিষ্ঠুরতার এক অবিশ্বাস্য অমানবিক কাহিনী গতকাল শুনলাম শরীফ, জামি ও মাসুমের মুখ থেকে। শরীফ বরাবরই কম কথা বলে। সে তাদের 2 দিন 2 রাত বন্দিদশার একটা সংক্ষিপ্তসার দিল নিজের মতো করে। খুঁটিয়ে সমস্ত বিবরণ শুনলাম জামি আর মাসুমের মুখ থেকে। সেদিন রাতে বাড়ির গেট থেকে রুমি জামিদের হাঁটিয়ে নিয়ে খান সেনারা মেইন রোডে গিয়ে দাঁড়ায়। শরীফরা দেখে রাস্তার পাশে বেশ কয়েকটা জিপ আর লরি দাঁড়িয়ে আছে। বাড়ি ঘেরাও করে যেসব মিলিটারি পুলিশ ছড়িয়েছিল তারা আমাদের গলি আর কাশিম সাহেবদের গলি থেকে বেরিয়ে মেইন রোডে এসে জমা হয়। ক্যাপ্টেন কাইয়ুম শরীফদের 5 জনকে রাস্তার পাশে লাইন ধরে দাঁড় করায়। তারপর উল্টো দিকের কম্পালা হোটেল বিল্ডিংয়ের সামনে থেকে একটা জিপ এগিয়ে এসে ওদের সামনে থেমে হেডলাইট জ্বালে। ক্যাপ্টেন কাইয়ুম জিপের কাছে গিয়ে জিপে বসা কারোর সঙ্গে মৃদুস্বরে কী যেন কথা বলে। তারপর শরীফদের সামনে এসে রুমির বাহু চেপে ধরে বলে, তুমি আমার সঙ্গে এসো। রুমিকে নিয়ে ওই জিপটাতে তোলে। জামি, মাসুম ও হাফিজকে শরীফের গাড়িতে উঠতে বলে তারা জিপটাকে ফলো করতে বলে। কয়েকটা মিলিটারিও শরীফদের গাড়িতে গাদাগাদি করে ওঠে। রুমি ও ক্যাপ্টেন কাইয়ুম সহ জিপটা প্রথমে, তারপর শরীফদের গাড়ি, তার পেছন পেছনে বাকি সব জিপ ও লরি। ক্রমে ওরা গিয়ে থামে এমপিএ হোস্টেলের সামনে। সেখানে যাওয়ার পর রুমিদের 5 জনকে নামিয়ে আবার লাইন বেঁধে দাঁড় করানো হয়। আবার তাদের মুখে গাড়ির হেডলাইট ফেলা হয়। বারান্দায় এসে দাঁড়ায় এক আর্মি অফিসার, বলে ওঠে, হু ইজ রুমি? রুমিকে শনাক্ত করার পর সবাইকে বারান্দায় উঠিয়ে দাঁড় করা এক পাশে। মাত্র কয়েক মিনিট ওই একসঙ্গে ঘেঁষাঘেঁষি করে দাঁড়ানোর সময় রুমি ফিসফিস করে বলে, তোমরা কেউ কিচ্ছু স্বীকার করবে না, তোমাদের কেউ কিচ্ছু জানো না, আমি তোমাদের কিচ্ছু বলিনি। একটু পরেই কয়েকজন সেপাই এসে রুমিকে আলাদা করে ভেতরে নিয়ে যায়। তারপর আরও কয়েকজন সেপাই এসে শরীফদের একটা মাঝারি ঘরে নিয়ে যায়। সেখানে সোফা সেট ছিল, তবু ওদেরকে মেঝেতে বসতে বলা হয়। তারপরই শুরু হয়ে যায় নারকীয় কাণ্ডকারখানা। খানিক পরপর কয়েকজন করে খানসেনা আসে। শরীফ, রুমি, মাসুম, হাফিজকে প্রশ্ন করে, অস্ত্র কোথায় রেখেছ, কোথায় ট্রেনিং নিয়েছ, আর্মি কয়টা মেরেছ? এই উত্তরগুলো স্বভাবতই না সূচক হয়। আর অমনি শুরু হয় ওদের মার। সে কি মার! বুকে ঘুষি, পেটে লাথি, হঠাৎ করে আচমকা পেছন থেকে ঘাড়ের অদ্দা, সঙ্গে সঙ্গে মনে হয় চোখগুলো ঠিকরে বেরিয়ে গেল। রাইফেলের বাট দিয়ে বুকে পিঠে গুঁতো, বেত, লাঠি, বেল্ট দিয়ে মুখে, মাথায়, পিঠে, শরীরের সবখানে মার। উপর করে শুইয়ে বুট শুদ্ধ পায়ে উঠে দাঁড়িয়ে মারানো, বিশেষ করে কনুই, কবজি, হাঁটুর গিঁটগুলো থ্যাতলানো। আশেপাশের ঘরগুলিতেও একই ব্যাপার চলছে। বন্দি বাঙালিদের চিৎকার, গোঙানি, খান সেনাদের উল্লাস, ব্যঙ্গ বিদ্রুপ কানে আসছে। বন্দিরা যেন ওদের খেলার সামগ্রী। এতগুলো খেলার জিনিস পেয়ে ওদের মধ্যে মহোৎসব পড়ে গেছে। একদল আসছে, ব্যঙ্গ বিদ্রুপ, মারধর করে চলে যাচ্ছে। কয়েক মিনিটের বিরতি, এর মধ্যে কেউ অজ্ঞান হয়ে গেলে তার গায়ে পানি ছিটিয়ে দিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আরেক দল এসে আবার সেই সর্বনেশে খেলা শুরু করছে। একটা ব্যাপারে খান সেনারা বেশ হুঁশিয়ার। ওরা কেউ এমনভাবে মারে না যাতে বন্দি হঠাৎ মরে যায়, এমনভাবে মারে যাতে বন্দি অসহ্য যন্ত্রণা ভোগ করে, নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোয়, হাত পা আঙুলের হাড় ভাঙে, অথচ মরে না। অজ্ঞান হলে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনে, একটু বিশ্রাম করতে দেয় যাতে খানিক পরে আবার নতুন করে মার সহ্য করার মতো চাঙ্গা হয়ে ওঠে। এরই মাঝে একজন করে ডেকে নিয়ে যায় অন্য একটা ঘরে। সেখানে একজন কর্নেল বসে আছে, কর্নেল হেজাজি। সে এদেরকে এক এক করে নানা কথা জিজ্ঞেস করে। শরীফকে নিয়ে যাওয়ার পর প্রথমে চেয়ারে বসতে বলে। জিজ্ঞেস করে শরীফ কি করে, কটা ছেলে মেয়ে, বাড়িতে কে কে আছে, রুমির বয়স কত, কি পড়ে, এসব। শরীফ সব কথার উত্তর দেয়। হাফিজ সম্বন্ধে বলে, সে আজকেই মাত্র চাটগা থেকে ঢাকা এসেছে। সে বেচারি ঢাকার কোনো হাল হকিকতি জানে না, তাছাড়া ওর চাচা ঢাকার ডিসি। তারপর কর্নেল হেজাজি জিজ্ঞেস করে,
রুমি কবে মুক্তিযুদ্ধে গেছে, কোথায় ট্রেনিং নিয়েছে। শরীফ বলে এ সম্বন্ধে সে কিছুই জানে না। এতক্ষণ বেশ ভদ্রভাবেই কথা চলছিল। এবার হেজাজ একটু গরম হয়ে বলে, তুমি জানো না তোমার ছেলে কি ধরনের বাজে ছেলেদের সঙ্গে মেশে, বাজে কাজ করে? শরীফ বলে, আমার ছেলে বড় হয়েছে, ইউনিভার্সিটিতে পড়ে, সে কাদের সঙ্গে মেশে কি করে তার খবর রাখা কি আমার পক্ষে সম্ভব? হেজাজি বিদ্রুপ করে বলে, তাহলে তো তুমি দেখছি একজন আনফিট ফাদার, ছেলেকে সৎ পথে গাইড করার কর্তব্য করতে পারোনি। শরীফ রেগে গিয়ে বলে, তুমি কি ঠিক করে বলতে পারো তোমার ছেলে কাদের সঙ্গে মেশে, কোথায় কোথায় ঘোরে? শরীফকে ফেরত আনার পর হাফিজকে নিয়ে যায়। হাফিজের পাঞ্জাবির পকেটে ওর চাটগা থেকে ঢাকা আসার প্লেন টিকিটের মুড়িটা রয়ে গিয়েছিল। ও সেটা দেখিয়ে প্রমাণ করতে পারে যে সে ওই দিনই ঢাকা এসেছে। এরপর একে একে জামি, মাসুম এরা এক একজন করে যাচ্ছে, বাকিরা মার খাচ্ছে। যারা যাচ্ছে তারা ফিরে এসে আবার মার খাচ্ছে। এমনি করে ভোর হলো। এরপর কয়েকজন সেপাই শরীফদের নিয়ে যায় আরেকটা ঘরে। সেখানে শরীফদের জন্য অপেক্ষা করছিল একটা বিরাট চমক। ছোট্ট একটা ঘর, 6 ফুট বাই 8 ফুট হবে। ঢুকে দেখে চারপাশের দেয়াল ঘেঁষে সারা মেঝে জুড়ে এক দঙ্গল লোক বসে আছে। তার মধ্যে বদি আর চুল্লুকে দেখে শরীফরা চমকে যায়। শরীফরা বাকিদের না চিনলেও খানিকক্ষণের মধ্যেই সবার পরিচয় পেয়ে যায়। খান সেনারা একটু পরে ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে বাইরে থেকে শেকল তুলে দেয়। অমনি সবাই ফিসফিস করে পরস্পরের সঙ্গে পরিচয় বিনিময় করতে শুরু করে। আলতাফ মাহমুদ, তার 4 শালা নুহেল, খনু, দিনু ও লিনু বিল্লা, আর্টিস্ট আলভি, শরীফের ইঞ্জিনিয়ার বন্ধু মান্নানের 2 শালা রসুল ও নাসের, আজাদ, জুয়েল, ঢাকা টিভির মিউজিশিয়ান হাফিজ, মর্নিং নিউজের রিপোর্টার বাশার, নিয়ন সাইনের মালিক সামাদ, আর অনেকে। আলতাফ মাহমুদের গেঞ্জি বুকের কাছে রক্তে ভেজা, তার নাক মুখে তখনও রক্ত লেগে রয়েছে, চোখ ঠোঁট সব ফুলে গেছে। বাশারের বাঁ হাতের কবজি ও কনুয়ের মাঝামাঝি 2টো হাড়ি ভেঙেছে, ভেঙে নড়বড় করছে। একটা রুমাল দিয়ে কোনো মতে পেঁচিয়ে রেখেছে। সেই অবস্থাতে হাত 2টো পিছমোড়া করে বাঁধা। হাফিজের নাকে মুখে রক্ত, মারের চোটে একটা চোখ গলে বেরিয়ে এসে গালের উপর ঝুলছে। জুয়েলের 1 মাস আগের জখম হওয়া আঙুল 2টো মিলিটারিরা ধরে পাটকাঠির মতো মুচড়ে ভেঙে দিয়েছে। একটু পরেই দরজা খোলার শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে সবাই চুপ করে যায়, কারণ কথা বলা নিষেধ। কথা বলতে শুনলেই খান সেনারা মারবে। দরজা খুলে খান সেনারা রুমি এবং আরও কয়েকটা ছেলেকে ঘরে ঢুকিয়ে দেয়। কেউ একজন বলে, সেপাইজি বহুত পেয়াস লাগা, যারা পানি পিলাইয়ে। সেপাইরা জবাবে হাতের বেল্ট ও তারের পাকানো দড়ি দিয়ে খানিক এলোপাতাড়ি মেরে আবার বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। একজন ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, জল্লাদ জল্লাদ, পানি পর্যন্ত দেবে না, পানি চাইলে আরও মার। খানিক পরে দেয়াল ঘেঁষে বসা একজন নড়ে চড়ে বসতেই সামনে থেকে আরেকজন বলে ওঠে, আরে ওই তো একটা পানির কল দেখা যাচ্ছে। সবাই চমকে দেখে দেয়ালের গায়ে একটা পানির ট্যাপ। এত লোক ঘেঁষাঘেঁষি গাদাগাদি করে বসার দরুন ট্যাপটা ঢাকা পড়ে গেছিল। তখন সবাই ট্যাপের কাছে গিয়ে হাত পেতে পানি খায়। বাসারকে অন্য একটি ছেলে হাতের তালুতে পানি নিয়ে খাওয়ায়। আবার ফিসফিস করে কথাবার্তা শুরু হয়। জানা যায় কারা কখন কিভাবে ধরা পড়েছে। বদি ধরা পড়ে 29 আগস্ট দুপুর 12টার সময়। ওই দিন সকালে সে রুমিদের সঙ্গে 28 নম্বর রোডের বাড়িতে মিটিং করে। তারপর রুমি যায় চুল্লুর বাসায় গান শুনতে। বদি যায় তার ঘনিষ্ঠ বন্ধু ফরিদের বাসায় গল্প করতে। সেই বাসা থেকে মিলিটারি তাকে ধরে। সামাদকে ধরে বিকেল 4টায়। আজাদের বাসায় মিলিটারি যায় রাত 12টায়। ওই বাসায় সেদিন ছিল জুয়েল, বাসার, কাজী, আজাদের খালাতো ভাই, দুলাভাই, আরও কয়েকজন। জুয়েল, বাসার, আজাদ সহ খালাতো বোনের স্বামী এবং অন্য 2জন অতিথিকেও মিলিটারিরা ধরে এনেছে। কেবল কাজী হঠাৎ আচমকা ক্যাপ্টেনের উপর ঝাঁপিয়ে পড়ে তার হাতের স্টেন ছিনিয়ে নেবার চেষ্টা করে। ব্যাপারটা এতটাই আকস্মিক আর অচিন্তনীয় ছিল যে মিলিটারিরা হকচকিয়ে ঘরের মধ্যে এলো পাতাড়ি গুলি ছুটতে থাকে। সেই ফাঁকে কাজী পালিয়ে যায়। আজাদদের বড় মগবাজারের বাসা থেকে আলমদের বাসা কাছেই। দিলু রোডে আলমদের বাসা। আর্মি যায় রাত 2টোর দিকে। ও বাসা থেকে ধরেছে আলমের ফুপা আব্দুর রাজ্জাক এবং তার ছেলে মিজানুর রহমানকে। রাত 1:30টার সময় ও বাসায় কাজী যায় একবার দিগম্বর অবস্থায়। বলে, একটু আগে আজাদের বাড়িতে আর্মি গিয়ে রেইড করেছে। আমি ওরই মধ্যে ধস্তাধস্তি করে কোনো মতে পালিয়ে এসেছি। আমাকে একটা লুঙ্গি দিন আর স্টেন দিন। আর্মি নিশ্চয়ই একটু পরে এ বাড়িতেও আসবে, আমি ওদের ঠেকাবো। আলমের মা তাকে লুঙ্গি দিয়ে বলেন, বাবা তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, আমাদের ব্যবস্থা আমরা দেখব। কাজী বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আলমের মা এবং 4 বোন আলমের বাবাকে পেছন দিকের নিচু বাউন্ডারিওয়ালের উপর দিয়ে ওপাশে পার করে দেয়।
এবং তারপর পরই আর্মিরা এসে বাসা ঘেরাও করে ফেলে। আলমদের রান্নাঘরের মেঝের নিচে পাকা হাউসের মতো বানিয়ে সেখানে অস্ত্র লুকিয়ে রাখার ব্যবস্থা ছিল। আর্মি এসে প্রথমেই জিজ্ঞেস করে রান্নাঘর কোন দিকে। তখন বাড়ির সবাই বুঝে যায় ওরা আর্মস অ্যামুনিশন ডাম্পের কথা আগেই জেনে গেছে। খান সেনারা রান্নাঘরে গিয়ে রান্নাঘরের মেঝে থেকে লাকড়ি সরিয়ে শাবল দিয়ে কংক্রিট ভেঙে স্ল্যাব তুলে সব অস্ত্র গোলাবারুদ তুলে নিয়ে গেছে। বাড়িতে যেহেতু পুরুষ মানুষ ছিল আলমের ফুপার ফুপাতো ভাই, আর্মি ওই দুজনকেই ধরে নিয়ে গেছে। বেচারীরা কয়েকদিন আগে খুলনা থেকে ঢাকা এসেছে। কিছু না জেনে এবং কিছু না করেই ওরা বাপবেটা মার খেয়ে মরছে। ওরা বুঝেও পাচ্ছে না কেন ওদের এরকম এলোপাতারি মারধর করছে। হাটখোলায় শাহাদাতদের বাসায় রাত 3টের সময় মিলিটারি গিয়ে মুক্তিযোদ্ধা কাউকে না পেয়ে শাহজাতের সেজুদুল্লাহ ভাই বেলায়েত চৌধুরীকেই ধরে এনেছে। সে বেচারা পিআইতে চাকরি করে। 2 মাসের ছুটিতে করাচি থেকে দেশে বেড়াতে এসে আর ফিরে যায়নি, গ্রামের বাড়িতেই ছিল। কপালে দুর্ভোগ, মাত্র 10-12 দিন আগে ঢাকা এসেছিল। বেচারা 7এও ছিল না, 5এও ছিল না। মুক্তিযোদ্ধা শ্যালকদের বদৌলতে এখন খান সেনাদের হাতে পিটুনি খাচ্ছে। চুল্লুদের বাড়িতে মিলিটারি যায় রাত 12টা সাড়ে 12টার সময়। চুল্লুর ভাই এম সাদেক সিএসপি এবং সরকারের উচ্চপদস্থ কর্মচারী। তার সরকারি বাসভবন এলিফেন্ট রোডের 1 নম্বর টেনামেন্ট হাউস থেকে চুল্লুকে ধরেছে। স্বপনদের বাসায় আর্মি যায় রাত 1:30-2টার দিকে। এলিফেন্ট রোড থেকে চুল্লুকে চোখ বাঁধা অবস্থায় নিয়ে সেই জিপ স্বপনদের বাড়িতে যায়। চোখ বাঁধা বলে চুল্লু প্রথমে বুঝতে পারেনি কোথায় এসেছে, কিন্তু কানে আসে এক খান সেনার কথা, স্বপন ভাগ্যিয়া। স্বপনের বাবার গলা শুনতে পায় চুল্লু। মেয়েদের কান্না শুনে অনুমান করে স্বপনের বোন মহুয়া, কেয়া, সঙ্গীতার কান্না। স্বপনের বাবা শামসুল হক সাহেবকেও ধরে এনেছে খান সেনারা। আলতাফ মাহমুদের বাসায় আর্মি যায় ভোর 5টার দিকে। ওদের বাসাটা রাজারবাগ পুলিশ লাইনের উল্টো দিকে আউটার সার্কুলার রোডে। শরীফের বন্ধু মান্নানের পাশের বাসাটা ভাড়া নিয়ে থাকত ওরা। ওটা মান্নানের বড় ভাই বাকি সাহেবের বাড়ি। কয়েকদিন আগে নিয়ন সাইনের সামাদ, গুলি ও বিস্ফোরক ভর্তি একটা বিরাট ট্রাঙ্ক আলতাফ মাহমুদের কাছে রাখতে আনে। মান্নানদের বাড়ির পেছনের উঠানে ওটা পুঁতে রাখা হয়। আর্মি এসেই প্রথমে আলতাফ মাহমুদের বুকে রাইফেলের বাট দিয়ে ভীষণ জোরে মারে। সঙ্গে সঙ্গে তার নাক মুখ দিয়ে রক্ত উঠে আসে। তারপর তাকে আর সামাদকে নিয়ে উঠান খুঁড়িয়ে সেই ট্রাঙ্ক তোলায়। আর্মি সামাদকে সঙ্গে নিয়েই ওদের বাড়িতে গিয়েছিল। তারপর আলতাফের শালাদের দিয়ে সেই ট্রাঙ্ক গাড়িতে তোলায়। আলভি ওই সময় ওদের বাড়িতে ছিল। খান সেনারা আলভি কৌন হয় বলে খোঁজ করছিল, কিন্তু আলভির কপাল জোর। ওই সময়ের মধ্যেই আলতাফ এক ফাঁকে আলভিকে বলে, তোমার নাম আবুল বারাক, তুমি আমার ভাগ্নে, দেশের বাড়ি থেকে এসেছ। তাই আবুল বারাক নাম বলে আলভি বেঁচে যায়। অবশ্য দলের অন্যান্যদের সঙ্গে তাকেও ধরে নিয়ে যায় খান সেনারা। মান্নানের 2 শালা রসুল ও নাসের তাদের মার সঙ্গে বোনের বাড়ির দোতলাটা ভাড়া নিয়ে থাকত। যেহেতু দুটো বাড়ি গায়ে গায়ে লাগানো, ট্রাঙ্কটাও বেরিয়েছে মান্নানদের পেছনের উঠান থেকে। অতএব রসুল নাসিরকেও ধরে নিয়ে যায় খান সেনারা। ভাগ্য ভালো মান্নানের সময় চাট গায়ে, তাই সে বেঁচে গেছে। আলতাফদের দোতলায় ভাড়া থাকেন এক ইনকাম ট্যাক্স অফিসার। তাকে, তার ছেলেকে, তার এক ভাগ্নেকেও ধরে নিয়ে গেছে খান সেনারা। রুমিকে ওই ছোট্ট ঘরটায় আনার পর রুমি শরীফকে বলে, আব্বু, এরা আমাকে ধরবার আগেই জেনে গেছে 25 তারিখে আমরা 18 আর 5 নম্বর রোডে কী অ্যাকশন করেছি, কে কে গাড়িতে ছিলাম, কে কখন গুলি চালিয়েছি, কতজন মেরেছি, সব জেনে গেছে। সুতরাং আমার স্বীকার না করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তোমরা 4 জনে কোনো কিছুতেই স্বীকার করবে না। তোমরা কিচ্ছু জানো না, এটাই সবসময় বলবে। তোমাদের প্রত্যেককে হয়তো আলাদা করে জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু সবাই সবসময় এক কথাই বলবে, আমি কি করে বেড়াই তোমরা কোনোদিন কিচ্ছু টের পাওনি। দেখো যেন একটু হেরফের না হয়। আলতাফ মাহমুদও তার 4 শালাকে, আলভিকে, রসুল, নাসেরকে একই কথা বলে, তোমরা সবাই একই কথা বলবে, তোমরা কেউ কিচ্ছু জানো না। যা করেছি আমি সব করেছি, যা স্বীকার করার আমি করব। এমনিভাবে সময় গড়িয়ে যেতে থাকে। একবার করে খান সেনারা ঘরে ঢোকে, এলোপাতাড়ি খানিক পেটায়, গালিগালাজ করে, আবার চলে যায়। তখন এরা ফিসফিস করে কথা বলে। খানিকক্ষণ পর কয়েকজন খান সেনা রুমি, বদি আর চুল্লুকে বের করে নিয়ে যায়। পরে এক সময় আলতাফ মাহমুদ আর তার সঙ্গের সবাইকে নিয়ে যায়। আরেক সময় শরীফ জামিদের নিয়ে যায়। এরই মধ্যে সকাল 9টার দিকে হাফিজকে ছেড়ে দেওয়া হয়। তা ওরা জানে না। স্থানকালের কোনো হুঁশ ছিল না। কাদের কোথায় নিয়ে যাচ্ছে, কখন নিয়ে যাচ্ছে, সেই সম্বন্ধে কেউ কিছু আর সঠিক করে বলতে পারছে না। ওদের মনে শুধু তীক্ষ্ণভাবে গেঁথে আছে খানিক পরপর ওদের উপর কীরকম টর্চার করা হয়েছে। ওরা দেখেছে স্বপনের বাবা শামসুল হককে 2 হাত বেঁধে ফ্যানের হুকে ঝুলিয়ে তারপর মোটা লাঠি দিয়ে পাকানো তারের দড়ি দিয়ে পিটিয়েছে। অজ্ঞান হয়ে গেলে নামিয়ে মেঝেতে শুইয়ে পানির ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়েছে। তার উপর খান সেনাদের বেশি রাগ।
তার এক ছেলে স্বপন ওদের হাতের মুঠো ফসকে পালিয়ে গেছে। আরেক ছেলে ডালিম আগে থেকেই মুক্তিযুদ্ধে রয়েছে। মেলাঘরের আরেক গেরিলা উলফাতের খোঁজে তাদের বাসায় গিয়ে তাকে না পেয়ে ধরে এনেছে তার বাবা আজিজুসামাদকেও। একে আমি নামে চিনি। এর স্ত্রী সাদেকা সামাদ আনন্দময়ী গার্লস স্কুলের হেডমিস্ট্রেস। সাদেকা আপার সঙ্গে অনেক আগে থেকে আমার পরিচয়। ঢাকার কয়েকটা দুঃসাহসিক অ্যাকশনে উলফাতের অবদান আছে। ছেলেকে পায়নি, বাপকে ধরে এনে অমানসিক নির্যাতন করেছে। এই দিন সন্ধ্যার পর আমি ফোনে সুবেদার গুল আর জামির সঙ্গে কথা বলি। জামি এখন বলল, মা, তোমার ফোন পাওয়ার পর গুল আমাদেরই কাছ থেকে কিছু টাকা এনে কিছু রুটি কাবাব কিনে আমাদের খেতে দেয়। রাত 11টার দিকে এদের সবাইকে, অর্থাৎ 29 রাত মধ্যরাত থেকে 30 সকাল পর্যন্ত যতজনকে ধরেছিল তাদের সবাইকে, কেবল রুমি বাদে, জিপে উঠিয়ে রমনা থানায় নিয়ে যায়। সেখানে সবার নাম এন্ট্রি করিয়ে একটা ঘরের ভেতর ঢুকিয়ে দেয়। এরা যখন রমনা থানায় আসে তখন চারদিকটা একদম চুপচাপ ছিল। ঘরে ঢোকানোর পর দেখে মেঝে অনেক বন্দি শুয়ে বেঘরে ঘুমোচ্ছে। এদের ঘরে ঢুকিয়ে দরজা তালাবদ্ধ করে খান সেনার যখন জিপে করে চলে গেল তখন এক অভূতপূর্ব দৃশ্যের সূচনা হয়। মেঝে মরার মতো ঘুমানো লোকগুলো হঠাৎ সবাই একসঙ্গে উঠে বসে, হৈ হৈ করে নতুন বন্দীদের নাম কুশল জিজ্ঞাসা করে, সেবা যত্ন শুরু করে দেয়। কার কোথায় ভেঙেছে, কোথায় রক্ত পড়ছে, কোথায় ব্যথা, খোঁজ নিয়ে কাউকে ব্যান্ডেজ করে, কাউকে মাসাজ করে, কাউকে নোভালজিন খাওয়ায়। প্রথম চোটে সবাইকে পানি খাওয়ায়। যারা সিগারেট খায় তাদের সিগারেট দেয়। তারপর কিছু ভাত তরকারি আসে, 2 চামচ করে ভাত আর একটুখানি নিরামিষ তরকারি। যারা পান খায় তাদের জন্য পানও জোগাড় হয়ে যায়। এই বন্দিগুলো দেশপ্রেমিক বাঙালি। এরাও কিছুদিন আগে মিলিটারির হাতে ধরা পড়েছে। এদেরও এমপিএ হোস্টেল পর্ব শেষ করে আসতে হয়েছে। এরা নবাগত বন্দীদের বলে, কাল ভোরে আবার আপনাদের এমপিএ হোস্টেলে নিয়ে যাবে, আরও টর্চার করবে। একটা বুদ্ধি শিখিয়ে দিই, প্রথমে 2-1 ঘা মারার পরই অজ্ঞান হয়ে যাবার ভান করবেন, চোখ মোটকে নিঃশ্বাস বন্ধ করে থাকবেন। তখন ওরা পানি ঢেলে খানিকক্ষণ ফেলে রেখে যাবে। এতে পিটুনিটা কম খাবেন। পরদিন সকালে আবার গাড়ির শব্দ পাওয়া যায় 7টায়। এবার একটা বিরাট বাস। সবাইকে বাসে উঠিয়ে বাসের সবগুলি জানালা বন্ধ করে দেওয়া হয়। আবার এমপিএ হোস্টেলে খানিকক্ষণ রাখার পর এদেরকে পেছনের আরেকটা বাড়িতে নিয়ে যায়। গেট দিয়ে বেরিয়ে গলি রাস্তা দিয়ে গিয়ে এমপিএ হোস্টেলের পেছনের দিকে এই বাড়িটা। শোনা গেল এখানে সবাইকে স্টেটমেন্ট দিতে হবে। এই বাড়িতে যাওয়ার পর আরেক নারকীয় ঘটনার অবতারণা হয়। স্টেটমেন্ট দেয়া মানে এক এক করে একজন আর্মি অফিসার বন্দির বক্তব্য শুনবে, তাকে প্রশ্ন করবে, তার জবাব শুনবে, সেগুলো কাগজে লিখে নেবে। এই স্টেটমেন্ট দেয়া আর নেয়ার সময় বন্দীদের উপর যে পরিমাণ নির্যাতন করা হয় তা গত 2-3 দিনের নির্যাতনকে ছাড়িয়ে যায়। অফিসার বন্দিকে প্রশ্ন করে, উত্তর যদি হয় না সূচক, অমনি শুরু হয়ে যায় তার উপর দমাদম লাঠির বাড়ি, লাথি, রাইফেলের বাটের গুঁতো। পরপর ক্রমাগত নাসূচক উত্তর হতে থাকলে স্টেটমেন্ট গ্রহণকারী অফিসারের ধৈর্যচ্যুতি ঘটে। সে খানিকক্ষণের জন্য বিরতি দেয়। তখন খান সেনারা ওই বন্দিকে সিলিংয়ের হুকে ঝুলিয়ে পাকানো দড়ি দিয়ে সপাসপ পেটায়। কাউকে উপর করে শুইয়ে 2 হাত পেছনে টেনে পা উল্টো দিকে মুড়ে তার সঙ্গে বেঁধে দেয়। দেহটা হয়ে যায় নৌকার মতো। লোকটার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, চিৎকারও দিতে পারে না। বেশি তেড়া কোনো বন্দির পা দুটো সিলিংয়ের ফ্যানে ঝুলিয়ে জোরে পাখা ছেড়ে দেয়। নিচের দিকে মাথা ঝোলানো লোকটা ফ্যানের সঙ্গে ঘুরতে ঘুরতে নাকে মুখে চোখে রক্ত তুলে অজ্ঞান হয়ে যায়। এরকম নারকীয় কাণ্ড কারখানার ভেতর দিয়ে স্টেটমেন্ট নিতে নিতে 12টা বেজে যায়। 1:30টার দিকে শরীফদের 3 জনকে আবার এমপিএ হোস্টেলে কর্নেলের রুমে আনা হয়। কর্নেল বলে, তোমরা এখন বাড়ি যেতে পারো। শরীফ জিজ্ঞেস করে রুমির কথা। কর্নেল বলে, রুমিকে একদিন পরে ছাড়া হবে, ওর স্টেটমেন্ট নেওয়া এখনও শেষ হয়নি। গল্পকথন বাই কল্লোলে আপনারা শুনছিলেন জাহানার ইমামের 71 দিনগুলি। আজ 10ম পর্ব। শুরুতে ভেবেছিলাম বইটি 16 পর্বে করব, কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু পর্ব একটু বড় করেও মোটামুটি 14 পর্বে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বইটা এখানে কোনো রকম ধরনের সংক্ষেপিত কিছু করা হয়নি, একদম বইয়ে যা আছে তার পুরোটা পড়েই জাস্ট পর্ব কিছু কমে এসেছে। যেহেতু শুরু থেকে জানছেন 16 পর্ব হবে, আমার কাছে মনে হয়েছে এই ব্যাখ্যাটা আপনাদের দেওয়ার প্রয়োজন ছিল। আপনি যারা প্রথমবার মতো শুনছেন সাবস্ক্রাইব করে নেবেন, বেশি বেশি করে বই পড়বেন, নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।